আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারত সরকার গায়ে পড়ে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে তারা ভালো থাকতে পারবে না, মন্তব্য নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিএনপি সহ অন্যান্য সংগঠনের বিক্ষোভ। চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে আইনজীবী না থাকায় জামিন শুনানি পিছিয়ে 2 জানুয়ারি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ভারত সরকার গায়ে পড়ে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে তারা ভালো থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। দুপুরে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল সংলগ্ন বিএডব্লিউটি এর নির্মাণাধীন মাল্টিপারপাস প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। উপদেষ্টা সাখাওয়াত হোসেন এ সময় বলেন, মূলত ভারতের কিছু রাজনীতিবিদ নির্বাচনে ভোট পাবার উদ্দেশ্যে এবং সেখানকার কিছু গণমাধ্যম বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। তারা যদি আমাদের পায়ে পড়ে ঝগড়া করতে চায় তাহলে আমরা তো সবসময় আর চুপ থাকবো না। প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক ভালো হওয়া উচিত। বাংলাদেশ অস্থিতিশীল যদি হয়ও তাহলে ওনারা আরামে থাকতে পারবেন। 18 কোটি লোকের দেশ এটা। তো কাজেই আমি মনে করি না যে ভারতের সরকার এ ধরনের কোনো, এগুলো মিডিয়া আছে, কিছু পলিটিক্যাল পার্টি আছে যারা ইলেকশন করবে, তারা মনে করে এগুলো করে তারা ভোট টোট পাবে, হয়তো তাদের ব্যাপার। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি সহ অন্যান্য সংগঠন। খুলনায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে বিএনপি। দুপুরে দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এর আগে সমাবেশে বক্তারা ভারতে বাংলাদেশের সকল হাইকমিশনের নিরাপত্তা জোরদার ও ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ বিরোধী অপপ্রচার বন্ধের দাবি জানান। কুমিল্লায় মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে মিছিল বের করা হয়। মিছিলে নেতৃত্ব দেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আমিনুর রশিদ ইয়াসিন। মহানগর বিএনপির আহ্বায়ক উদ্বাতুল বাড়ি আবু ও সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। বরিশালে মহানগর বিএনপি ও সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে পৃথকভাবে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে হামলাকারীদের বিচার দাবি করেন। ময়মনসিংহে পৃথকভাবে বিক্ষোভ মিছিল করেছে ইত্তেফাকুল উলামা ও বৈষম্য বিরোধী ছাত্ররা। গতরাতে ইত্তেফাকুল উলামা বৃহত্তর ময়মনসিংহ নগরের গাঙ্গিনারপাড় থেকে মিছিল বের হয়। পরে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি মুফতি মুহিবুল্লাহ সহ অন্যান্যরা। একই সময় টাউন হল মোড় থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উগ্র ধর্মীয় গোষ্ঠী আরএসএস যারা ভারতের মহাত্মা গান্ধীকে হত্যা করেছে, এরাই হামলা চালিয়েছে বাংলাদেশ দূতাবাসে, এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। দুপুরে নোয়াখালী চৌমোহনীর করিমপুরে হরিজন পরিবারের মাঝে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও খাদ্য সামগ্রী বিতরণ শেষে এ কথা বলেন তিনি আরও বলেন, কারো সাথে শত্রুতা নয়, সবার সাথে বন্ধুত্ব, এই নীতিতে বিশ্বাসী তার দল। আমরা কোনো উগ্র ধর্মীয় দেশ না। ভারতে এখন আরএসএস একটা উগ্র ধর্মীয় অন্ধ, যারা গান্ধীকে হত্যা করেছে ভারতের জনক, তারা ভারতের রাষ্ট্রীয় ক্ষমতায়, তারা এরকম কিছু করতে পারে।
নাটোরের সিংড়ায় জামায়াত নেতা আব্দুর রাজ্জাককে অপহরণ করে 2 পা গুড়িয়ে দেওয়ার ঘটনায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ 29 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নির্যাতনে পঙ্গুত্ব বরণকারী উপজেলা ছাতারদিঘি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুর রাজ্জাক সিংড়া থানায় মামলাটি দায়ের করেন। বাদীর অভিযোগ, পলকের নির্দেশে তার দলের কর্মীরা 2023 সালে 10 নভেম্বর উপজেলার কালীগঞ্জ এলাকায় মোটরসাইকেলের গতি রোধ করে তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এরপর হাতুড়ি দিয়ে পা ভেঙে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার মানিনাগ এলাকার রাস্তার পাশে ফেলে দেয়। মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সিংড়া পৌরসভার সাবেক মেয়র জান্নাতুল ফেরদৌস, পলকের শ্যালক লুৎফর হাবিব রুবেল সহ সিংড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা। সনাতন জাগরণ মঞ্চের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানিতে তার পক্ষে দাঁড়াননি কোনো আইনজীবী। আদালতে হাজির করা হয়নি চিন্ময় কৃষ্ণ দাসকেও। ফলে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী 2 জানুয়ারি। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক সাইফুল ইসলাম এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের হয়ে জামিন শুনানিতে অংশ নেন মহানগর আদালতের সরকারি কৌশলী অ্যাডভোকেট মুফিজুল হক ভুইয়া। এছাড়াও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক সহ শতাধিক আইনজীবী শুনানিতে অংশ নেন। জামিন শুনানিকে কেন্দ্র করে আদালতের প্রবেশ মুখেই সতর্ক অবস্থানে ছিল পুলিশ, সেনাবাহিনী ও র্যাব সদস্যরা। দেশের সার্বভৌমত্ব ও জনগণের জানমাল রক্ষায় নতুন ক্যাডেটদের সর্বদা নিজেদের উৎসর্গ করার নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেই সাথে দেশের উন্নয়নে খেটে খাওয়া মানুষের অবদানকে স্মরণে রেখে আগামীতে কাজ করার তাগিদও দিয়েছেন তিনি। সকালে চট্টগ্রামের ভাটিয়ারীর বিএমএ প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হল রাষ্ট্রপতি কুচকাওয়াজ প্রধান অতিথি বক্তৃতায় সেনাপ্রধান এ কথা বলেন। বাংলাদেশ মিলিটারি একাডেমি বিএমএর 87 বিএমএ দীর্ঘমেয়াদী ও 59 বিএমএ স্পেশাল কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে এ রাষ্ট্রপতি কুচকাওয়াজের আয়োজন করা হয়েছে। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও প্যারেডের অভিবাদন গ্রহণ করেন। পাশাপাশি তিনি কৃতী ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন। দীর্ঘ 3 বছরের কঠোর সামরিক প্রশিক্ষণ শেষেই কুচকাওয়াজের মাধ্যমে 87 বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের সর্বমোট 213 জন অফিসার ক্যাডেট এবং 59 বিএমএ স্পেশাল কোর্সের 14 জন অফিসার ক্যাডেট ও 4 জন ট্রেনি অফিসার বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করলেন। প্রিয় ক্যাডেটবৃন্দ, মনে রাখবে তোমরা প্রশিক্ষণ শেষে নতুন জীবনে পদার্পণ করছো। সেখানে তোমাদের দায়িত্ব কর্তব্য অনেক বেশি। তোমরা অধীনস্থদের প্রতি সহানুভূতিশীল হবে এবং তাদের ভালো মন্দের প্রতি খেয়াল রাখবে। সর্বদা অধীনস্থদের সুপ্রশিক্ষিত করে গড়ে তুলবে এবং তাদের সামনে নিজেকে উদাহরণস্বরূপ উপস্থাপন করবে। তোমাদের প্রশিক্ষণের দক্ষতা বৃদ্ধির জন্য সর্বদা সচেষ্ট থাকবে। তাহলেই তোমরা কর্মক্ষেত্রে সফল হতে পারবে। নোয়াখালীর মেঘনার চরে ডাকাতদের বেড়েছে ডাকাতি। একদিকে জলদস্যু, অন্যদিকে ডাকাত আতঙ্কে দিশাহারা স্থানীয়রা। ডাকাত চক্র লুট করে নিচ্ছে দোকানের মালামাল, স্বর্ণালংকার ও কৃষকের ফসল। ডাকাত ও জলদস্যুর কবল থেকে রক্ষায় প্রশাসনকে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি চরাঞ্চলের বাসিন্দাদের। নোয়াখালী থেকে সাইফুর রহমান রাসেলের রিপোর্ট, জানাচ্ছেন মিজান শাহজাহান। নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীর বুকে জেগে ওঠা দুর্গম খাসিয়ার চর যেন প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। এখানে 8 বছর আগে থেকে বসতি গড়ছেন নদী ভাঙনের শিকার অসহায় মানুষ। শুরুর দিকে ডাকাত জলদস্যুকে চাঁদা দিয়ে বসতি গড়ে উঠলেও গেল কয়েক বছর শান্তিতে ছিল চরবাসী। হঠাৎ করে এ চরে আবারও বেড়েছে ডাকাতের উৎপাত। প্রায় প্রতি রাতেই ডাকাতরা কয়েকটি দলে ভাগ হয়ে লোকালয়ে হানা দেয়। বারোলিয়া বাজার, ফখরুদ্দিন বাজার, মামুন বাজার প্রায় 100 দোকান লুট হয়েছে এবং 1-1.5 কোটি টাকার মাল নিয়ে গেছে এবং মহিষ, গরু, ছাগল এগুলা অনেকগুলা নিয়ে গেছে এবং অনেকগুলো এখানে রান্না করেও খাইছে। কথা কইবা গুল্লি করুম অমনি অস্ত্র ইয়া দেখছি, একটা বাঘা দেখছি, বড় বাঘা একটা দেখছি আর ছোট অস্ত্র লাগে। ডাকাইতেরা বারে বারে আইয়ে সরে
আঙ্গো গরু লই যা, ছাগল লই যা, ভেড়া লই যা, হাঁস লই যা, মুরগা লই যা। আমরা কোন সময় আবার হামলা করি বসে, আমরা এখন পুরোপুরি আতঙ্ক, আমরা নিরাপত্তা চাই। উপকূলীয় এলাকায় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে কোস্টগার্ড। অভিযানের খবর আগেই ফাঁস হয়ে যাওয়ায় ডাকাতদের ধরা যাচ্ছে না বলে জানিয়েছে তারা। এখানে কোস্টগার্ডের লোকের থেকে হচ্ছে আপনার ওরা অতিরিক্ত চালাক। এখানে আপনাদের ওদের বাই সিকোয়েন্সে লোক সাজানো আছে। একটা অপারেশনে যাব তার আগে ইনফরমেশন লিক হয়ে যায়। প্রত্যেকটা সিকোয়েন্সে তাদের লোক সাজানো আছে। এই যে আমার লোকজনগুলো বেরোইছে, অলরেডি এসে মেসেজ চলে গেছে যে কোস্টগার্ড বের হয়েছে। কোথায় হিট করবে জানে না, তবে সবাই সতর্ক হয়ে যাবে। এরকম ইনফরমেশন লিক হয়ে গেলে পরে কোনো অপারেশন সাকসেসফুল করা যাবে। এসব ডাকাত দলকে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা বাড়ানোর পাশাপাশি যৌথ বাহিনীর অভিযান পরিচালনার দাবি চরাঞ্চলের বাসিন্দাদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নানা আয়োজনে সারা দেশে পালিত হচ্ছে ৩৩তম আন্তর্জাতিক ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস। প্রতিবন্ধিতা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি ও প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা এবং মর্যাদা নিশ্চিত করার লক্ষ্যে সাভারে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপি এবং তাদের স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি ডিপার্টমেন্ট বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় সিআরপির নির্বাহী পরিচালক ডাক্তার সোহরাব হোসেন ও এসএসএলটি বিভাগীয় প্রধান তাহমিনা সুলতানা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, সিআরপির স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি ডিপার্টমেন্ট বছরে ১,০৫,০০০ সেশন এবং ৪,০০০ গ্রুপ সেশনের মাধ্যমে শ্রবণ, বাক, ভাষা ও খাবার লদকরণ জাতীয় সমস্যা চিকিৎসা ও পুনর্বাসন সেবা প্রদান করেছে। এই উপলক্ষে রংপুরে জেলা প্রশাসন ও সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল মান্নান ও অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রতিবন্ধীদের উন্নয়নে নানা সুপারিশমালা তুলে ধরা হয়। এর আগে একটি র্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। নওগাঁয় র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে প্রতিবন্ধী দিবস পালিত হয়। র্যালিটি সার্কিট হাউস থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক আব্দুল আওয়াল সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। নড়াইলে জেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আলোচনা সভা ও প্রতিবন্ধীদের মধ্যে সহায়ক উপকরণ বিতরণ করা হয়। কিশোরগঞ্জে জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। জেলা সমাজ সেবা কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিবন্ধী ও স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা র্যালিতে অংশ নেন। পরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। আজ ৩ ডিসেম্বর ঠাকুরগাঁ পাকিস্তানি হানাদার মুক্ত দিবস। যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে দিবসটি। এই উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করে জেলা প্রশাসন ও উদীচী শিল্পী গোষ্ঠী সহ সর্বস্তরের মানুষ। রাত ১২:০১ অপরাজয় ৭১ স্মৃতিসৌধে শহীদদের শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্বলন ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকালে ঠাকুরগাঁওয়ের পাবলিক লাইব্রেরি মাঠে শহীদ বুদ্ধিজীবীর নাম ফলকে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। এছাড়া দিনটিকে ঘিরে মুক্তিযুদ্ধের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জামালপুরের ইসলামপুরে আমন ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। স্থানীয় খাদ্য গুদামে এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান। চলতি মৌসুমে ইসলামপুর উপজেলা সরকারিভাবে ৩৩ টাকা কেজি দরে ৭৩৫ মেট্রিক টন ধান এবং ৪৭ টাকা কেজি দরে ২,৬৫৬ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। একজন কৃষক সর্বোচ্চ ৩ টন ধান সরকার নির্ধারিত মূল্যে সরবরাহ করতে পারবেন। উপজেলা চুক্তিবদ্ধ চালকল মালিকরাই এসব চাল সরবরাহ করবেন। কৃষি এবং কৃষকের স্বার্থে মেহেরপুর সদরে কৃষি গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক গবেষণা কেন্দ্রের কার্যক্রম চলমান রাখার দাবিতে মিছিল করেছে জেলা কৃষক দল। সকালে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে এরপর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন নেতাকর্মীরা। মেহেরপুর জেলা কৃষক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান ও গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবুল সহ অন্যান্য নেতারা এ সময় বক্তব্য রাখেন।
সিরাজগঞ্জে অভিনব কায়দায় মাদক পরিবহনকালে ৩০৪ গ্রাম হেরোইন সহ ২ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় মাদক ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন সহ নগদ ৫,১০০ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা জানায়, দীর্ঘদিন যাবৎ তারা লোকচক্ষুর আড়ালে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করে আসছিল। পাখির নিরাপদ আবাসনের জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ফরিদপুর জেলা ছাত্রদল। এরই অংশ হিসেবে রাজেন্দ্র কলেজ ক্যাম্পাসের গাছে গাছে বেঁধে দেয়া হচ্ছে মাটির হাড়ি। কলেজ ক্যাম্পাসের বিভিন্ন প্রজাতির গাছের উঁচু স্থানে অর্ধশতাধিক হাড়ি বসানো হচ্ছে। জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক মাহিদুল ইসলাম স্মরণের নিজস্ব অর্থায়নে এ কাজ শুরু হয়। শুধু কলেজ ক্যাম্পাসেই নয়, আগামীতে পাখির নিরাপদ আবাসন গড়ে তুলতে শহরের বিভিন্ন গাছেও বসানো হবে মাটির হাড়ি। জীববৈচিত্র্য ও প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষার্থী ও স্থানীয়রা। টানা সপ্তম দিনের মতো সাভারের বিরুলিয়ার দত্তরপাড়া এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হচ্ছে ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্ট। আজকের প্রথম খেলায় অংশ নেয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আর দ্বিতীয় খেলায় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অংশ নেয়। খেলা চলাকালে প্রথম আলো ও ইস্পাহানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের মিডিয়া পার্টনার এটিএন বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।